আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। সবাইকে এমএসআর বাংলা ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। পরিচ্ছেদটি হচ্ছে ক্রিয়ার কাল, পরিচ্ছেদ 30। এই পরিচ্ছেদে আদ্যপান্ত জানবো আমরা এই পরিচ্ছেদে কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ। এই পরিচ্ছেদের প্রত্যেকটা বিষয় আজকে আমরা দেখার চেষ্টা করব। আসো আমরা একটু এই পরিচ্ছেদটা কি আছে দেখে নিই। তার আগে খাতা কলম এবং বই নিয়ে বসে যাও। এই পরিচ্ছেদে যে লাইনগুলো আমরা দাগিয়ে দিব, এই লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, ও প্রত্যেকেই এই লাইনগুলোকে দাগিয়ে রাখার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, সবার প্রথমে লেখা আছে যে ক্রিয়া সম্পন্ন হওয়ার অর্থাৎ ক্রিয়া সম্পাদিত হওয়ার যে সময়, সেই সময়টাকে আমরা কি বলি? কাল বলি। তোমরা ইংলিশে পড়েছো টেন্স, সেই টেন্সের বাংলায় হচ্ছে কাল। অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে দাগিয়ে রাখো। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলা হয়? কাল বলা হয়, সময় বলা হয়, তাই না? এই যে ক্রিয়া, ইংলিশে আমরা পড়েছি যে ক্রিয়া 3 প্রকার, বাংলাতে কিন্তু ক্রিয়া 3 প্রকার, অর্থাৎ ক্রিয়ার কাল 3 প্রকার। কি কি? একটা বর্তমান কাল, একটা অতীত কাল, আর এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। অর্থাৎ ক্রিয়া 3 প্রকার, একটা অতীত, একটা বর্তমান, আর এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। এবার আমরা দেখবো যে বর্তমান কাল কি। আসলে বর্তমান কাল কি একটু খেয়াল করে দেখো। বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় বর্তমান কাল। অর্থাৎ যে কাজটি বর্তমানে সম্পাদিত হবে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো বর্তমান কাল। ইংলিশে তুমি এটাকে পড়েছো প্রেজেন্ট টেন্স হিসেবে। এবার খেয়াল করে দেখো যে বর্তমান কাল 4 প্রকার। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা পরীক্ষায় আসে যে বর্তমান কাল কত প্রকার। বর্তমান কাল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সাধারণ বর্তমান, একটা হচ্ছে ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, আর একটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। এই 4 ধরনের যে বর্তমান কাল, এই 4 ধরনের বর্তমান কাল একটু ভালো করে মনে রাখো। একটা হচ্ছে কি? সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, আর অনুজ্ঞা বর্তমান। এবার এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তোমার বইতে লেখা আছে, একটু ভালো করে খেয়াল করো, আর সাথে সাথে বইটাকে দাগিয়ে রেখো। আমরা যে লাইনগুলো দাগিয়ে দেবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এবং তুমি জানো হয়তোবা যে নবম দশম শ্রেণীতে যত পরীক্ষা হয় এবং এসএসসি পরীক্ষা হয়, সকল প্রশ্নই কিন্তু এই মেইন বই অর্থাৎ তোমার যে বোর্ড বই, সে বই থেকে কিন্তু প্রশ্নগুলো এসে যায়। খেয়াল করে দেখো, যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ভাবে ঘটে, সুন্দর করে এটাকে একটু আলাদা করে মার্ক করে রাখো। যে কাজটি বর্তমান কালে নিয়মিত ভাবে ঘটে সেটাকে বলি আমরা কি? সাধারণ বর্তমান কাল। অর্থাৎ এটি এমন একটি কাজ যে কাজটি বর্তমানে হবে এবং বর্তমানে কি হবে? বর্তমানে নিয়মিত ভাবে ঘটবে। যদি নিয়মিত ভাবে ঘটে তাহলে সেটাকে আমরা বলবো কি? সাধারণ বর্তমান কাল। একটু খেয়াল করো, বইতে তোমার এখানে উদাহরণ দেওয়া আছে যে আমি ভুলে যাই। আমিটা হচ্ছে বাক্যের কর্তা, আর ভুলে যাওয়া, এই ভুলে যাওয়া হচ্ছে বাক্যের ক্রিয়া। তাহলে এই যে বাক্যে যে যাই, এই দেখো তো এই যাই ক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে? যাই ক্রিয়া দ্বারা বর্তমানে কাজটা হচ্ছে না, কাজটা বর্তমানে হচ্ছে। এবার আমাকে নির্ণয় করতে হবে এটি সাধারণ বর্তমান কিনা। খেয়াল করে দেখো, আমি ভুলে যাই, এই ভুলে যাওয়ার ঘটনাটা কি? নিয়মিত না? নিয়মিত ঘটনা। যার কারণ এখানে বলা হচ্ছে কি? যে আমি ভুলে যাই, এটি হচ্ছে সাধারণ বর্তমান কাল। সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, এটি কি এমন হয়েছে যে কোনোদিন একদিন সূর্য উঠে একদিন সূর্য ওঠে না? সূর্য সবসময় জ্বলন্ত। অর্থাৎ এই যে সূর্য নিয়মিত ভাবে আকাশে ওঠে। হয়তো বা আকাশে মেঘ থাকলে সূর্য দেখা তুমি পাও না, কিন্তু সূর্য নিয়মিত ভাবেই আকাশে ওঠে এবং সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? সূর্য কোন দিকে ওঠে? সূর্য তো পশ্চিম দিকে ওঠে না, সূর্য পূর্ব দিকে ওঠে এবং প্রতিনিয়ত ওঠে। অর্থাৎ যে কাজটি বর্তমানে নিয়মিত ঘটবে এবং যে কাজটি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, সেটাকেই আমরা বলছি কি? সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কালের উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। এরপরে দেখো, তোমার বইতে লেখা আছে ঘটমান বর্তমান কাল। ইংলিশে পড়েছো না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট এইটাই বাংলায় আমরা বলছি এটাকে যে ঘটমান বর্তমান কাল। একটু খেয়াল করো, যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায় তাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। অর্থাৎ যে কাজটি বর্তমানে চলছে, বর্তমানে অবশ্যই হতে হবে, কারণ এটা আমরা পড়ছি কি? বর্তমান কাল। কাজটি বর্তমানে হবে, অর্থাৎ এই সময়ে হবে। এবং এখানে খেয়াল করে দেখো,
যে এই বর্তমান কালটা যদি চলতে থাকে, অর্থাৎ বর্তমান কালে যদি কোনো কাজ চলতে থাকে, সেটাকে আমরা বলি কি ঘটমান বর্তমান কাল। খেয়াল করে দেখো, এই যে আমি স্কুলে যাচ্ছি, এই যাচ্ছি ক্রিয়া যে আছে এখানে, এই যাচ্ছি ক্রিয়া দ্বারা কি কাজটি কি চলমান না? কাজটি চলমান, কাজটি এখনো কি হয়নি, শেষ হয়নি। এই যে কাজটি এখনো শেষ হলো না, অর্থাৎ কাজটি চলমান, এটাকে বলছি আমরা ঘটমান বর্তমান কাল। আমাদের পরীক্ষা চলছে, এই যে পরীক্ষা চলছে, পরীক্ষাটা এখনো শেষ হয়নি, পরীক্ষাটি এখনো চলমান। এই যে চলমান যে ঘটনাগুলো, এই চলমান ঘটনাগুলোকে আমরা বলছি যে ঘটমান বর্তমান কাল। অর্থাৎ যদি কোনো কাজ বর্তমানে চলমান থাকে, বর্তমানে ঘটতে থাকে, সেটাকে বলছি আমরা ঘটমান বর্তমান কাল। তাহলে আমাদের পরীক্ষা চলছে, এটি হচ্ছে ঘটমান বর্তমান কালের উদাহরণ। উদাহরণ দুটি ভালো করে মনে রেখো। এরপরে দেখো, তোমার বইতে লেখা আছে পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কাল কি? যে কাজটি বর্তমানে হচ্ছে, আগে বর্তমান হতে হবে, অর্থাৎ এই কাজটি বর্তমান হতে হবে। এবার এই কাজটি এই মাত্র সম্পন্ন হয়েছে, এই মাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরা ঘটিত বর্তমান কাল বলে। এই যে এই মাত্রটাকে একটু ভালো করে দাগিয়ে রাখো। অর্থাৎ যদি কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, পূর্বে হয়নি, বহু পূর্বে হয়নি, আগে হয়নি, এই মাত্র হয়েছে, এমনটা বোঝালে সেটাকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান কাল। যেমন আমি অঙ্কটি করেছি, এই যে করেছি কর যুগ এছি, তাই না? আমি যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে কি আসে? কর যুগ এছি। তাহলে এই যে করেছি, এই করেছি ক্রিয়া দ্বারা কিন্তু এই কাজটি কিন্তু অতীতের বোঝায় না, কাজটি বর্তমানে বোঝায়, এবং এই কাজটি এই মাত্র হয়েছে এমন ভাব প্রকাশ করে। অর্থাৎ আমি অঙ্ক করেছি, এটি হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, অর্থাৎ কাজটি এই মাত্র শেষ হবে, এই মাত্র হয়েছে এমনটা বোঝাবে। যেমন তারা বাড়িতে ফিরেছে, তারা বাড়িতে ফিরেছে, এটা কি বহু পূর্বে ফিরেছে? না, তারা বাড়িতে বহু পূর্বে ফিরেনি, তারা বাড়িতে ফিরেছে এই মাত্র ফিরেছে। এজন্য বলা হচ্ছে যে তারা বাড়িতে ফিরেছে, এই মাত্রই ফিরেছে, এবং এই কাজটি বর্তমানে হয়েছে, যার কারণে এই উদাহরণগুলোকে আমরা বলছি পুরা ঘটিত বর্তমান কালের উদাহরণ। এরপরে দেখো, তোমার বইতে লেখা আছে যে অনুজ্ঞা বর্তমান। অনুজ্ঞা বর্তমান কি? দেখো একটু ভালো করে, যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে কোনো আদেশ বোঝাবে, অনুমতি বোঝাবে, আদেশ বোঝাবে, অনুমতি বোঝাবে, অনুরোধ বোঝাবে, প্রার্থনা বোঝাবে, আমন্ত্রণ, আশীর্বাদ বা অভিশাপ বোঝাবে, এছাড়াও বোঝাতে পারে উপদেশ, উপেক্ষা ইত্যাদি ভাব প্রকাশিত হয়, সেটাকে বলি আমরা অনুজ্ঞা বর্তমান কাল। অনুজ্ঞা বর্তমান কালে তাহলে আদেশ, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা, এই ধরনের যদি কোনো ভাব বোঝায়, সেটা হয়ে যায় অনুজ্ঞা বর্তমান কাল। এই প্রত্যেকটি শব্দ ভালো করে মনে রাখো, পরীক্ষা কিন্তু আসতে পারে যে বর্তমান কালে আশীর্বাদ বোঝায় কোন ধরনের বাক্যে, বর্তমান কালে প্রার্থনা বোঝায় কোন ধরনের বাক্যে। উত্তর হবে কি অনুজ্ঞা বর্তমান কালের বাক্যে এই অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, প্রার্থনা এগুলো প্রকাশিত হয়। এবার খেয়াল করে দেখো যে তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি কাজটি করো, অর্থাৎ কাজটি করার জন্য আদেশ দেওয়া হচ্ছে, তাই না? তাড়াতাড়ি কাজটি করো, এবং এটি হচ্ছে কি অনুজ্ঞা বর্তমান কালের উদাহরণ। প্রার্থনা করা হচ্ছে পরের বাক্যে, দেখো সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। এই যে সকলের মঙ্গল হোক, এর দ্বারা কিন্তু সকলের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা জানি যে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, এদিকে আছে দেখো উপদেশ, উপেক্ষা, এইসব যদি প্রকাশ পায়, সেটাকে আমরা বলি অনুজ্ঞা বর্তমান কালের উদাহরণ, এবং তাকে অবশ্যই বর্তমান কালে কিন্তু এই কাজটি কিন্তু সম্পন্ন হতে হবে। এবার দেখো লেখা আছে যে তোমার বইতে অতীতকাল। অতীতকাল সম্পর্কে কি লেখা আছে দেখো, অতীতকাল আবার 4 প্রকার। অতীতকাল কয় প্রকার? অতীতকাল হচ্ছে 4 প্রকার। এবং এই অতীতকাল দ্বারা কি বোঝায়? অতীতকাল দ্বারা বোঝাবে অতীতে যে ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ যে কাজটি অতীতে সম্পন্ন হয়। ইংলিশে তুমি এটাকে পড়েছ পাস্ট টেন্স হিসাবে। এই যে অতীতকালে যে ক্রিয়া সম্পন্ন হয়, যে কাজ সম্পন্ন হয়, তাকে বলা হয় অতীতকাল। অতীতকাল আবার 4 প্রকার, এগুলো হচ্ছে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, আর হচ্ছে নিত্য অতীত, তাই না? এবার দেখো এখানে লেখা আছে যে সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল কি একটু ভালো করে দেখো,
অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায় তাকে বলা হয় সাধারণ অতীতকাল। অর্থাৎ যে কাজটি অতীতকালে সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন না, অতীতে অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেই কাজটিকে বলছি আমরা সাধারণ অতীতকাল। যেমন দেখো বইতে লেখা আছে তারা সেখানে বেড়াতে গেল, তারা সেখানে বেড়াতে গেল। এই যে তারা তারা সেখানে বেড়াতে গেল, এই গেল ক্রিয়া দ্বারা কিন্তু কাজটি কিন্তু বর্তমানে কোনো কাজ প্রকাশ করছে না, এটি দ্বারা কিন্তু অতীতের কোনো কাজ প্রকাশিত হচ্ছে। খেয়াল করে দেখো, তখন বাতিটা জ্বলে উঠলো, এই উঠলো ক্রিয়া, এই উঠলো ক্রিয়া দ্বারা কিন্তু কাজটি অতীতে হয়েছে এমন ভাব কিন্তু প্রকাশ করছে। যার কারণে এই যে তারা সেখানে বেড়াতে গেল, তখন বাতিটা জ্বলে উঠলো, এই বাক্য দুটা কিন্তু যে সাধারণ অতীতকালের বাক্য। অর্থাৎ যদি কোনো বাক্য দ্বারা অতীতকালে হয়ে গিয়েছে এমন কোনো কাজ বোঝায়, সেই বাক্যটাকে আমরা বলবো অতীতকালের বাক্য, অর্থাৎ অতীতকাল বলবো। এবার দেখো লেখা আছে যে ঘটমান অতীতকাল। ঘটমান অতীত কি? যে কাজটি অতীতে চলছিল এমন ভাব প্রকাশ করে সেটাকে আমরা বলি ঘটমান অতীতকাল। খেয়াল করে দেখো, এখানে তোমার বইতে উদাহরণ দেওয়া আছে, আমরা তখন বই পড়ছিলাম। বই পড়া কি শেষ হয়েছে? না, তখন বই পড়া শেষ হয়নি, এজন্য বলা হচ্ছে আমরা তখন বই পড়ছিলাম। এই যে পড়ছিলাম, এই পড়ছিলাম ক্রিয়া দ্বারা কিন্তু কাজটি যে চলমান ছিল তার প্রকাশ পায়। পাশাপাশি খেয়াল করে দেখো, আমরা তখন বই পড়ছিলাম, এই তখন কিন্তু অতীতকালে সময় নির্দেশ করছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অতীতকালে যদি কোনো কাজ চলমান থাকে সেই কাজটিকে আমরা বলবো ঘটমান অতীতকাল। এবার দেখো আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, তারা মাঠে খেলছিল। তারা মাঠে খেলছিল, এই বাক্যে কিন্তু তাদের খেলাটা কিন্তু বন্ধ হচ্ছে না, তাদের খেলাটা চলমান ছিল, যার কারণে কিন্তু এখানে বলা হয়েছে তারা মাঠে খেলছিল। অর্থাৎ এই বাক্যটি হচ্ছে একটি ঘটমান অতীতকালের উদাহরণ। এবার দেখো পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত, এই পুরা ঘটিত বর্তমান কিন্তু আমরা পেয়েছিলাম, এবার দেখবো আমরা পুরা ঘটিত অতীত। অতীতে যে ক্রিয়া, একটু ভালো করে মনে রাখো, অতীতে যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে, পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে বলা হয় পুরা ঘটিত অতীতকাল। একটু ভালো করে খেয়াল করো যে অতীতে বহু পূর্বেই ঘটে গেছে, অতীতকালে দুইটা কাজ হবে, অতীতকালে দুইটা কাজ হবে, একটা কাজ বহু পূর্বেই ঘটে গেছে এবং ওই কাজের পরবর্তী সময়ে আরেকটি ঘটনা ঘটেছে। এই যে কাল, এই কালটাকে বলছি আমরা পুরা ঘটিত অতীতকাল। অর্থাৎ এই ঘটনা যদি ঘটে, অর্থাৎ অতীতে দুইটা কাজ হবে, একটা কাজ বহু পূর্বেই ঘটে গেছে, আরেকটি কাজ এরপরে ঘটেছে, এই বিষয়টাকে বলছি আমরা পুরা ঘটিত অতীতকাল। যেমন বৃষ্টি হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম, এখানে দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে বৃষ্টি হয়েছে আর একটা বাড়ি পৌঁছেছিলাম। এখানে দুইটা বাক্য, এই দুইটা বাক্য, একটা ঘটনা বহু পূর্বেই ঘটে গিয়েছে, আরেকটা ঘটনা পরবর্তীতে ঘটেছে, এবং এই বাক্যের যে ক্রিয়া পৌঁছেছিলাম, এই পৌঁছেছিলাম দ্বারা কিন্তু অতীতকালের বাক্য বোঝায়। এবং এই কারণেই কিন্তু আমরা বলছি এখানে যে এটি পুরা ঘটিত অতীতকাল। তার কারণটা কি? তার কারণটা আমি আবার বলছি যে এখানে দুটি কাজ হবে, একটি কাজ বহু পূর্বেই ঘটে যাবে, আরেকটি ঘটনা পরে ঘটবে, এমন ভাব প্রকাশ করলে সেটাকে আমরা বলি পুরা ঘটিত অতীতকালের বাক্য। দেখো লেখা আছে এখানে, খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে, এটিও কিন্তু পুরা ঘটিত অতীতকালের বাক্য। এরপরে খেয়াল করো নিত্য অতীতকাল। অতীতকালে প্রায়ই ঘটতো এমন ঘটনা বোঝালে সেটাকে বলছি আমরা নিত্য অতীতকাল। অর্থাৎ যে কাজটি অতীতকালে কি হতো? প্রায়ই ঘটতো, মানে প্রতিনিয়তই ঘটতো, কিন্তু অতীতকালে, সেই কাজটাকে বলছি আমরা অতীতকালের বাক্য। খেয়াল করে দেখো, খুব সকালে ঘুম থেকে উঠতাম, এই উঠতাম ক্রিয়া দ্বারা কিন্তু বর্তমানে কোনো কাজ বোঝাচ্ছে না, এবং এটা দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে? অতীতকালের কোনো কাজকে বোঝাচ্ছে। এবং এই যে উঠতাম ক্রিয়া দ্বারা কিন্তু এই ঘটনা কিন্তু প্রায়ই ঘটতো, তাই না? এই ঘটনাটা প্রায়ই ঘটতো, যার কারণে আমরা বলছি এটাকে যে এটা হচ্ছে নিত্য অতীতকালের বাক্য। দেখি লেখা আছে এখানে যে তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। এই তারা সাগর তীরে ঝিনুক কুড়াতো, এই যে কুড়াতো, এটা এখন কুড়ায় না, অতীতে কুড়াতো, তাই না? ওই জন্য এটাকে বলছি আমরা নিত্য অতীতকাল। অর্থাৎ কুড়াতো, এই ক্রিয়াটা হচ্ছে কি? নিত্য অতীতকালের ক্রিয়া। এবার দেখো
ভবিষ্যৎকালে আমরা আসি। ভবিষ্যৎকাল কি জিনিস? যে কাজটি ভবিষ্যতে ঘটবে, আগামীতে ঘটবে, এমন কিছুকে বোঝালে আমরা বলি সেটাকে ভবিষ্যৎকাল। আসলে দেখি আমরা বইতে কি লিখেছে যে ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে, এখনো হয়নি, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, এখনো হয়নি, এমন ভাব প্রকাশ করলে সেটাকে আমরা বলি ভবিষ্যৎকাল। খেয়াল করে দেখো, ভবিষ্যৎকাল একটু ভালো করে দাগিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষা আসে। ভবিষ্যৎকাল কয় প্রকার? ভবিষ্যৎকাল হচ্ছে 3 প্রকার। আমরা কিন্তু পূর্বে যে অতীত এবং বর্তমান দেখেছিলাম, সেখানে কিন্তু অতীতকাল এবং বর্তমান কাল দুটোই কিন্তু 4 ভাগে, অর্থাৎ অতীতকালও 4 প্রকার, বর্তমান কালও 4 প্রকার ছিল। কিন্তু এখানে ভবিষ্যৎকাল কিন্তু 3 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, আর এটা হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। খেয়াল করে দেখো, ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে তাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল। যেমন আমরা রংপুরে যাব, রংপুরে কি আমরা এখনো গিয়েছি? না, আমরা এখনো রংপুরে যাইনি, তাহলে রংপুরে যাব এই কাজটি এখনো হয়নি, ভবিষ্যতে হবে। এইটাকে বলছি আমরা কি? সাধারণ ভবিষ্যৎকাল। অর্থাৎ যে কাজ কি হবে? ভবিষ্যতে সাধারণভাবে সম্পন্ন হবে। কিভাবে সম্পন্ন হবে? সাধারণভাবে সম্পন্ন হবে, সেটাকে বলছি আমরা ভবিষ্যৎকাল। কোন ধরনের ভবিষ্যৎকাল? সাধারণ ভবিষ্যৎকাল। যেমন দেখো লেখা আছে এখানে, 2-1 দিনের মধ্যে সে আসবে। সে কি এসেছে? না, সে এখনো আসেনি, অর্থাৎ সে ভবিষ্যতে আসবে। এই ক্রিয়াটাকে বলছি আমরা সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়া। এরপরে দেখো ঘটমান ভবিষ্যৎ, অর্থাৎ এই কাজটি ভবিষ্যতে হবে, অর্থাৎ এখনো হয়নি এবং হয়ে চলতে থাকবে এমনটা বোঝাবে। যেমন দেখো লেখা আছে এখানে, যে ক্রিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় তাকে বলা হয় ঘটমান ভবিষ্যৎকাল। যেমন আমাদের কাজ আমরা করতে থাকবো, আমাদের কাজ এখনো হয়নি, আমাদের কাজটা আগামীতে হবে এবং এই কাজটা তখন কি হবে? তখন কাজটা চলমান থাকবে, সেই ভাবটাই প্রকাশ করছে এই ক্রিয়া দ্বারা, করতে থাকবো দ্বারা। অতএব এই বাক্যের যে ক্রিয়া সেটাকে বলছি আমরা ঘটমান ভবিষ্যৎকালের ক্রিয়া বা ঘটমান ভবিষ্যৎকালের বাক্য। এবার খেয়াল করে দেখো, এমন ঘটনা ঘটতেই থাকবে। এই যে এমন ঘটনা ঘটতেই থাকবে, এখন কি ঘটেছে? না, ভবিষ্যতে ঘটবে, তাই না? এই ঘটনাটা ভবিষ্যতে ঘটবে এবং তখন ঘটে এই কাজটি কি হবে? চলমান থাকবে। এই জন্যই বলা হচ্ছে এগুলো ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ যে কাজটি ভবিষ্যৎকালে শুরু হয়ে চলতে থাকবে এমন বোঝালে সেটাকে আমরা বলি ভবিষ্যৎকাল। কোন ধরনের ভবিষ্যৎকাল? ঘটমান ভবিষ্যৎকাল। এমন কিছু বোঝালে সেটাকে আমরা বলি ঘটমান ভবিষ্যৎকাল। এবার দেখো অনুজ্ঞা ভবিষ্যৎ। এই অনুজ্ঞা কিন্তু আমরা আরেক জায়গায় পেয়েছিলাম, কোথায়? বর্তমানকালে। অনুজ্ঞা বর্তমান, অর্থাৎ বর্তমান কালে কিন্তু অনুজ্ঞা পেয়েছিলাম আমরা। এখন পাবো আমরা কি? অনুজ্ঞা ভবিষ্যৎ। তাহলে অনুজ্ঞা অতীত হয় না। এখন প্রশ্ন করতে পারো যে অনুজ্ঞা কেন অতীতকালের বাক্য আমরা দেখিনি? কারণটা হচ্ছে এই যে অনুজ্ঞা কি? আদেশ, নির্দেশ, অনুমতি, প্রার্থনা, আমন্ত্রণ, এটা কি কখনো অতীতকালে দেওয়া যায়? তোমাকে আমি কি অতীতকালে কি তোমাকে আমি আদেশ দিতে পারবো? অর্থাৎ গতকাল করবে এমন কোনো কাজের আদেশ কি তোমাকে আমি দিতে পারবো? পারবো না। অর্থাৎ খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু আমি গতকালে করবে এমন কোন কাজের কথা কিন্তু আমি বলতে পারবো না। কারণটা কি? এই কালটা চলে গিয়েছে, যার কারণে এখানে অনুমতি, আদেশ, প্রার্থনা এটা কিন্তু অতীতকালে দেওয়া যায় না, যার কারণে অনুজ্ঞা অতীত কিন্তু আমরা পাইনি, আমরা পেয়েছি অনুজ্ঞা বর্তমান এবং অনুজ্ঞা ভবিষ্যৎ। একটু খেয়াল করে, এখানে যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎকালের আদেশ বোঝাবে, অনুমতি বোঝাবে, অনুরোধ বোঝাবে, প্রার্থনা বোঝাবে, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ, ওই আগেরটার মতো, তাই না? ওই উপেক্ষা ইত্যাদি ভাব প্রকাশ করবে, সেটাকে বলছি আমরা অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞা বর্তমান আর অনুজ্ঞা ভবিষ্যতের মধ্যে পার্থক্য একটাই, যে পার্থক্যটা কি? যে অনুজ্ঞা বর্তমানে বর্তমানের আদেশ উপদেশ বোঝাবে আর অনুজ্ঞা ভবিষ্যতে ভবিষ্যতের আদেশ উপদেশ বোঝাবে। খেয়াল করে দেখো, তাড়াতাড়ি কাজটি করো, এই উদাহরণটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন অনুজ্ঞা বর্তমান পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে তাড়াতাড়ি কাজটি করো, এরকম কিন্তু একটা ক্রিয়া পেয়েছি। তাহলে তাড়াতাড়ি কাজটি করো এটা অনুজ্ঞা বর্তমান, আর তাড়াতাড়ি কাজটি করো এখনো করা হয়নি, ভবিষ্যতে হবে, এই উপদেশ দেওয়া হচ্ছে, যার কারণে এই করোটা হচ্ছে কি? অনুজ্ঞা ভবিষ্যৎ। খেয়াল করে দেখো, এরপর লেখা আছে যে ভালোভাবে পৌঁছে যেও। তাহলে ভালোভাবে পৌঁছে যেও এটাও কিন্তু ভবিষ্যৎকালের উদাহরণ, এবং এটা কোন ধরনের ভবিষ্যৎকালের উদাহরণ? অনুজ্ঞা ভবিষ্যৎকালের উদাহরণ। আমরা এই কালগুলো সম্পর্কে জেনে নিলাম। এর বাইরে তোমার আসলে এই পাঠ্য বইতে তেমন কিছু নেই, তুমি এই অংশগুলি ভালো করে একটু পড়ে ফেলো। এরপরে খেয়াল করে দেখো, তোমার বইয়ের এই পরিচ্ছেদের শেষের দিকে লেখা আছে ক্রিয়াকালের বিশিষ্ট
প্রয়োগ, ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ সম্পর্কে আমরা জানবো। ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগটা আসলে কি? খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ যে 11টি কাল সম্পর্কে আলোচনা করলাম, এখানে কিন্তু ঘটনাটা যে সময়ের ছিল, ক্রিয়ার কালটা কিন্তু ওই একই সময়ের ছিল। কিন্তু এখন যখন আমরা ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ করব, তখন আমাকে মাথায় রাখতে হবে ঘটনাটা এক সময়ের হবে এবং ক্রিয়া বা ভার্বটা অন্য সময়ের হবে। একটু খেয়াল করো বইতে কি লিখেছে আমরা একটু দেখে নেই। অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয়, ঘটনা সে কালের হয় না। এগুলো ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ। অর্থাৎ ঘটনা যে কালের হয়, ঘটনাটা যে সময়ের হয়, ক্রিয়া বিভক্তি বা ক্রিয়াটা কিন্তু সেই সময়ের হয় না। সেটাকেই বলছি আমরা ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ। একটু বাক্য দুটো খেয়াল করো। এখানে দেখো লেখা আছে যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম। তা আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এই বাক্যে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা? দিয়েছিলাম। এই দিয়েছিলাম কাজটা কি এখন হয়েছে? না, এটা অতীতে হয়েছে। তাহলে ক্রিয়াটা কিসের? ক্রিয়াটা হচ্ছে এখানে অতীতকালের ক্রিয়া। এবার খেয়াল করে দেখো তো, আমি গত বছর পরীক্ষা, আমি গত বছর, তাহলে এই যে গত বছর সময়টা কি এখন? না, এটাও কি? এটা হচ্ছে অতীতকালের ঘটনা। তাহলে ঘটনাটাও অতীতকালের, এই ক্রিয়াটা যে আছে এই ক্রিয়াটাও অতীতকালের। অতএব এটা স্বাভাবিক ঘটনা। এভাবেই বাক্য হয়ে থাকে, ঘটনা যে সময়ের, ক্রিয়াটাও একই সময়ের। কিন্তু এবার আমরা দেখব ঘটনাটা এক সময়ের, কিন্তু বাক্যের যে ক্রিয়া সেই ক্রিয়াটা অন্য সময়ের। খেয়াল করো, আমি গত বছর, তাহলে গত বছর এটা অতীত, এটা অতীতের। একটু খেয়াল করে, এটা অতীতের। এই যে দিয়েছি, আমি গত বছর পরীক্ষা দিয়েছি, এটা কি সেই অতীত কালকে নির্দেশ করছে? না, এটা কিন্তু অতীত কালকে নির্দেশ করছে না। এটা কিন্তু কি হচ্ছে? এটা বর্তমান কালকে নির্দেশ করছে। অর্থাৎ এটা বর্তমান কালের ক্রিয়া। তাহলে ক্রিয়াটা বর্তমানের এবং ঘটনাটা অতীতের। এই বাক্যটাকে বলছি আমরা ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ। একটু খেয়াল করে দেখো, এখানে তোমার বইতে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, এই ব্যাখ্যা আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি। এটা তুমি ভালো করে পড়ে নিও, এখানে আর কিছু নাই, আমরা ব্যাখ্যা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তবু একটু পড়ে নেই। দেখো লেখা আছে যে প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীতের এবং ক্রিয়া ঘটার সময়ও অতীতের, কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল বর্তমান কালের এবং ক্রিয়া ঘটার সময় অতীতের। দ্বিতীয় বাক্যটি ক্রিয়াকালে বিশিষ্ট প্রয়োগের নমুনা। এ সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি। খেয়াল করে দেখো, তোমার বইতে এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আমরা একটু দেখে নেই। যে সাধারণ বর্তমান কালে বিশিষ্ট প্রয়োগ, একটু ভালো করে এই অধ্যায়ের এই অংশটুকু পড়ে নিও। এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে, এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসলে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকেই। খেয়াল করে দেখো, সাধারণ বর্তমানকালে বিশিষ্ট প্রয়োগ। দেখো লেখা আছে এক্সাম্পল, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেছে? 1891 সালে। এই ঘটনাটা কি এখনের? না, এই ঘটনাটা এখনের না। এই ঘটনাটা কোন সময়ের তাহলে? এই ঘটনাটা হচ্ছে অতীতের ঘটনা। এবার খেয়াল করে দেখো, করেন, এইটাকে যদি আমি ভাগ করি, অর্থাৎ এখানে ক্রিয়া মূলের সঙ্গে, এখানে ক্রিয়া মূলের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, ক্রিয়া বিভক্তি। আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে? কর, করের সঙ্গে কি যুক্ত হয়েছে? এন যুক্ত হয়েছে। তাহলে এই যে এন, এই এনটা কোন কালের বিভক্তি? আমরা যখন পরিচ্ছেদ 29 পড়েছিলাম, তখন দেখবা ওখানে সুন্দর করে লেখা আছে যে ক্রিয়ার যে কালটা, এখানে কিন্তু ক্রিয়ার কালটা কিন্তু সাধারণ বর্তমান কালের বিভক্তি। অর্থাৎ এই যে এন, এই এনটা হচ্ছে কি? এই সাধারণ বর্তমান কালের বিভক্তি এন। তাহলে করযুগ এন, যেহেতু এই বিভক্তিটা সাধারণ বর্তমান কালে ব্যবহৃত হয়, এই বিভক্তির সাধারণ বর্তমান কালে ব্যবহৃত হয়, অর্থাৎ এই করেন যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কিন্তু সাধারণ বর্তমান কালের ক্রিয়া। অর্থাৎ ঘটনাটা অতীতকালের, কিন্তু ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের। যার কারণে এটাকে বলছি আমরা যে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। যেমন দেখো লেখা আছে, সবাই যেন সভায় হাজির থাকে। তাহলে ঘটনাটা কোন সময়ের? ঘটনাটা এখন তো হয়নি, ঘটনাটা ভবিষ্যতে হবে। সবাই যেন হাজির থাকে, এখন থাকেনি, থাকবে। অর্থাৎ ঘটনাটা ভবিষ্যতের। এবং এই যে থাকে, এই থাকে ক্রিয়াটা কিন্তু ভবিষ্যতের না, এই থাকে ক্রিয়াটা কিন্তু কিসের? থাকে ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের। যার কারণে এটাকে বলছি আমরা কি? সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগটা খেয়াল করো।
আগামী মাসে, তাহলে মাসটা কি এখনো শুরু হয়েছে না, তাহলে এই ঘটনাটা কোন সময়ের, এই ঘটনাটা হচ্ছে ভবিষ্যতের। এবার দেখো সিলেট যাচ্ছি, এই সিলেট যাচ্ছি, এটা কি অতীতের ভবিষ্যতের না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। তাহলে ঘটনাটা হচ্ছে অতীতের, ঘটনাটা অতীতের, আর এই যে ক্রিয়া যাচ্ছি, এই যাচ্ছি ক্রিয়াটা কোন সময়ের, এই যাচ্ছি ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। এবং যাচ্ছি ক্রিয়া দ্বারা কিন্তু কাজটি কিন্তু শেষ হয়নি, কাজটি কিন্তু কি চলমান, যার কারণে এই বাক্যটাকে আমরা বলছি কি ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। কোন কাল, ঘটমান বর্তমানে কালের বিশিষ্ট প্রয়োগ। তাহলে ঘটনাটা ভবিষ্যতের, ক্রিয়াটা কোন সময়ের, ক্রিয়াটা হচ্ছে কি, ক্রিয়াটা হচ্ছে ঘটমান বর্তমান কালের ক্রিয়া, যার কারণে এই বাক্যটাকে আমরা বলছি ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। আর দেখো কয়েকটা বাক্য বাকি আছে, যে সাধারণ অতীতকালের বিশিষ্ট প্রয়োগ। সাধারণ অতীতকালের বিশিষ্ট প্রয়োগটা কি দেখো, একটু খেয়াল করো। শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করলো, শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করলো। আমরা যখন ক্রিয়ার কালগুলো পড়েছি, 11 প্রকার যে ক্রিয়ার কাল পড়লাম আমরা, ওখানে কিন্তু লেখা ছিল যে পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত বর্তমান কালে আমরা কি পেয়েছিলাম, কোনো কাজ বর্তমানে এই মাত্র শেষ হয়েছে এমনটা বোঝালে সেটা কি হয়ে যায়, পুরা ঘটিত বর্তমান কাল। খেয়াল করে দেখো, শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করলো, এই মাত্র দ্বারা কিন্তু প্রকাশ পাচ্ছে এই ঘটনাটি কোন সময়ের, এই ঘটনাটি হচ্ছে বর্তমান কালে, তাই না, বর্তমান কাল অর্থাৎ পুরা ঘটিত বর্তমান কালের ঘটনা। এবার খেয়াল করো, এই যে করলো, এই করলো দ্বারা কিন্তু অতীত কালকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যে ভার্ব বা ক্রিয়া, ক্রিয়াটা হচ্ছে অতীত কালের, আর এখানকার ঘটনাটা হচ্ছে কি পুরা ঘটিত বর্তমান কালের, যার কারণে এখানে আমরা ওই ক্রিয়ার নাম অনুসারে এর নাম দিচ্ছি কি সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, বৃষ্টি তো এখনো হয়নি, তার মানে এই ঘটনাটা হচ্ছে ভবিষ্যতের ঘটনা। আর খেতাম, এই খেতাম এটা কি এখন খাবা তুমি, না এটা অতীতে খেয়েছো, এমন ভাব প্রকাশ করছে এই যে খেতাম ক্রিয়া দ্বারা, যার কারণে এটা হচ্ছে ক্রিয়াটা হচ্ছে কি অতীতের, ক্রিয়াটা অতীতের আর ঘটনাটা ভবিষ্যতের। এটাকে বলছি আমরা সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। এরপরে দেখো সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ কি, এখানে দেখো লেখা আছে যে তোমরা হয়তো 6 দফা, 6 দফা তো এখন ঘটেনি, 6 দফা 1966 সালে ঘটেছে, তাহলে এই 6 দফা এই ঘটনাটা কোন সময়ের, এই ঘটনাটা হচ্ছে অতীতকালের। শুনে থাকবে, শুনে থাকবে এই ক্রিয়াটা কোন সময়ের, এই ক্রিয়াটা কিন্তু ভবিষ্যৎকালের ক্রিয়া, যার কারণে এটাকে আমরা বলছি কি সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। আমরা সহজ করে বুঝি যে ঘটনাটা এক সময়ের হবে, আর এক সময়ের বলতে অতীত হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যতে হতে পারে, কিন্তু ক্রিয়ামূল এর সঙ্গে যে বিভক্তিটা বসবে, বিভক্তিটা বসে যে ক্রিয়াটা গঠিত হবে সেই ক্রিয়াটা অন্য সময়ের হবে। যদি ঘটনাটা বর্তমানের হয়, যদি ক্রিয়াটা ভবিষ্যতের হয়, তাহলে ভবিষ্যৎকালে ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। যদি ঘটনাটা অতীতের হয়, ক্রিয়াটা বর্তমানে হয়, তাহলে বর্তমানের কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। ঠিক এভাবে আমরা মনে রাখবো ঘটনাটা এক সময়ের এবং ক্রিয়া বিভক্তিটা অন্য সময়ের, এই ঘটনাটাকে আমরা বলছি ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ। আশা করি এই পরিচ্ছেদ যে 30 ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল সংক্রান্ত প্রত্যেকটি আলোচনা তুমি পুঙ্খানুপুঙ্খ বুঝতে পেরেছ। ভালো করে এই অধ্যায়টি দাগিয়ে দাগিয়ে পড়ো, কোনো গাইড বই পড়তে হবে না, কোনো নোট পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তুমি মেইন বইটা সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়ে যাও, শতভাগ তোমার প্রশ্ন কমন পড়বে। আশা করি আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগছে, এবং এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করে দাও এবং নিজেরা ভালো করে অনুশীলন করো, যাতে করে তুমি পরীক্ষায় তুমি শতভাগ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।